নমস্কার। এই সময়ে বিধানসভার অধিবেশন চলছে এবং গত 10 জানুয়ারি অধিবেশন শুরু হয়েছে। তারপর বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনারা অবগত হয়েছেন। এবারে বিধানসভার অধিবেশন থেকে রাজ্যের মন্ত্রী, বিধায়ক সহ সংশ্লিষ্ট সকলের বেতন ভাতা বাড়ছে, তার একটা তথ্য আপনারা পেয়েছেন। যদি এ সংক্রান্ত বিল যেখানে পাশ হবে অনায়াসে, এটা অনেকে প্রত্যাশা করেন। তার পাশাপাশি আপনার আমার প্রত্যেক আপামর রাজ্যবাসীর কথা এই বিধানসভার অধিবেশনে আমাদের বিধায়করা বলছেন। আমাদের সকল বিধায়করা নিজেদের মতন করে আলোচনা করে রাজ্যের জনগণের কথা বলছেন। আর আমরা আজ এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব যে জনগণের কথা বলছে বিধানসভায়, তা কি জনগণ জানেন? অর্থাৎ জনগণ কি সেটা বুঝেন বা সেটা উপলব্ধি করেন, সেটা অনুভব করেন? জনগণের কথা বিধানসভায় হয়, সেটা জনগণ কতটা খোঁজ খবর রাখেন? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছ থেকে জানবো। আপনারা সরাসরি আমাদের এই অনুষ্ঠানে কথা বলবেন এবং বিধানসভার বেশ কয়েকটি বিষয়ে আজ আপনারা অবগত হয়েছেন, আমাদের মাধ্যমও রয়েছে। সে মাধ্যম থেকে যে বিষয়গুলো উঠে এসছে তাতে অবশ্যই আপনার আমার প্রত্যেকের কাছে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এই কারণে আপনি আপনার মতন করে চিন্তা করেছেন। যাদের কথাগুলো এই অধিবেশন থেকে, যাদের জন্য এই কথাগুলো অধিবেশন থেকে বলা হয়, সেই কথাগুলো সেই জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্টরা বহন করেন। সেদিক থেকেও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট বিধানসভা থেকে বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেন বিধায়করা। সেই এলাকার জনগণের যে প্রশ্ন, জনগণের যে চাহিদা, জনগণের যে দাবি, সেগুলো বিধায়করা বিধানসভায় তুলে ধরে তথ্য সংগ্রহ করেন। সেই তথ্যের ভিত্তিতে তারা বিধানসভায় আলোচনা করেন, তার নিরিখে জনগণের কাছে বিষয়গুলো উত্থাপন করেন। আমরা সেদিক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা, বিরোধী বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন তার অংশবিশেষ যেমন শুনব, ঠিক তেমনি রাজ্য পুলিশের শূন্যপদের সংখ্যা কত তা জানার চেষ্টা করব বিধানসভার তথ্য অনুসারে। শান্তিপাড়ায় যে দোকান ঘর তালা দেওয়া হয়েছিল তার নিরিখে কি হয়েছিল, আর কেনই বা হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা, ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা কয়েকটি আলোচনার মুহূর্ত অবশ্যই তুলে ধরব। তার সঙ্গে আপনারা জানতে চাইবেন বা জানার চেষ্টা করবেন যে এই সময়ের মধ্যে রাজ্যের বিধানসভা থেকে যে জনগণের কথাগুলো হয়, সেই জনগণের কথাগুলো জনগণ কতটা উপলব্ধি করতে পারেন, জনগণ কতটা বোঝার চেষ্টা করেন, জনগণ কতটা খবর রাখেন এবং জনগণ যে কতটা সচেতনভাবে বিষয়গুলো উপলব্ধি করতে চান, সেই নিয়েও হয়তো আলোচনা হবে। আমরা নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের বিভিন্ন তথ্য এই বিধানসভা থেকে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো এই অনুষ্ঠানের ফাঁকে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। রাজ্যের বন সৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। সেই সঙ্গে এই রাজ্যের বেশ কয়েকটি বিষয় আপনারা অবগত হয়েছেন, সেই অবগত হওয়ার প্রেক্ষিতে এই বিধানসভার অধিবেশন নিয়ে আপনাদের কি অভিমত? এই বিধানসভার অধিবেশন নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন আলোচনা করেন, সেদিক থেকে এই অনুষ্ঠানে আলোচনা করবেন, কথা বলবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। সেই সঙ্গে আপনারা অবশ্যই আপনাদের যে দৃষ্টিভঙ্গি এই অনুষ্ঠান থেকে প্রকাশ করবেন, তবে শুরুতেই অনুরোধ শালীনতা বজায় রাখবেন। আপনারা কথা বলবেন, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট অন্যান্য বিধায়কদের বক্তব্য আমরা শুনব। পাশাপাশি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য নেশার পরিস্থিতি মূল্যায়ন করা এবং তার প্রতিরোধের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামহীন বৃদ্ধি এবং তা থেকে উত্তরণের লক্ষ্যে রাজ্যের যুব বিষয়ক অধিদপ্তর খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে বিগত 11/9/2022 ইংরেজি তারিখে একটি কর্মসূচি গ্রহণ করে, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক, মহকুমা, জেলা, পৌরসভা, নগর পঞ্চায়েত এবং ক্লাবগুলোকে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও প্রতিটি এলাকায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, বক্তৃতা এবং নেশার কুফল সম্পর্কে যে ড্রামা সেখানে অনুষ্ঠিত হয়। এগুলো ছাড়াও বিভিন্ন স্থানে ফ্লেক্স, পোস্টার, লিফলেট ইত্যাদির মাধ্যমে জনসমাজে বিভিন্ন নেশা বিরোধী প্রচার চালানো হচ্ছে। শিক্ষাগত কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশানুসারে নবচেতনা মডিউলের দ্বারা শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যাতে করে ছাত্রছাত্রীদের নেশার প্রতিরোধমূলক শিক্ষা
ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কুমারঘাট, কৈলাসহর, দামছড়া, আমবাসা, তিরানিয়া, জম্পুয়ের মতো জায়গায় ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি ওএসটি যেটাকে বলা হয় সেই সেন্টার চালু করা হয়েছে এবং সম্প্রতি বাকি অবয়বের একটি ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি ওএসটি সেন্টার চালু হচ্ছে। নিয়মিতভাবে বিভিন্ন নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর, ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং নিউ দিল্লি স্থিত এইমস এর আর্থিক সহায়তা নরসিংগড়স্থিত আধুনিক মানসিক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে 2019 সালের আগস্ট মাসে ড্রাগ ট্রিটমেন্ট ক্লিনিক ডিটিসি নামে একটি ডেডিকেটেড ওপিডি ভিত্তিক আসক্তি ক্লিনিক খোলা হয়েছে। এই কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। সরকারি আধুনিক মানসিক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে বিদ্যমান ডিএডিকশন সেন্টারে নেশা আসক্তিকরণের চিকিৎসা সুবিধার্থে অর্থাৎ এডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি চালু হয়েছে। অন্যান্য জেলাতে অনুরূপ সুবিধা চালু করার প্রস্তাব প্রক্রিয়াধীন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে 2022 সালের অক্টোবর মাসে নেশামুক্ত ত্রিপুরা প্রচারাভিযান চালু হয়। এখানে এনএসএস ত্রিপুরা শাখা এই অভিযানে ত্রিপুরার মোট 22টি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের নিয়েও মাদকাসক্তি সম্পর্কিত মেগা সচেতনতা শিবিরের আয়োজন করেছে। এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যৌথভাবে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ সরকার মহোদয় নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে রাজ্যের বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতায় রাজ্যের জনমানুষের বিশেষত ছাত্র ও যুব সমাজে ক্ষতিকর প্রভাব আমরা লক্ষ্য করছি এবং সেটা গুরুত্বপূর্ণ ভাবে সেটা আমরা দেখেছি এবং নেশা বিরোধী অভিযান ব্যাপকভাবে আমরা শুরু করেছি। এই অভিযানের মধ্যে রাজ্যে বিরাট পরিমাণ বেআইনি নেশা সামগ্রী, এনডিপিএস, নার্কোটিক, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস আর্টিকেল যথা গাঁজা, কফ সিরাপ, নেশার ট্যাবলেট, হেরোইন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি, সহযোগী ও নেশাদ্রব্য চালানকারীদের গ্রেফতার করা হয়েছে। বিগত 3 বছরে অর্থাৎ 2022-23-24 সনে রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত এনডিপিএস এর মামলার সংখ্যা এবং সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত অভিযুক্তদের সংখ্যার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখছি। 2022-এ 565টি নথিভুক্ত মামলা, গ্রেফতার হয়েছে 759 জন। 2023 নথিভুক্ত মামলার সংখ্যা 633 এবং গ্রেফতার হয়েছে 1052। 2024-এ নথিভুক্ত মামলা 470 এবং গ্রেফতার হয়েছে 886। মোট নথিভুক্ত মামলা এই 3 বছরে 1665 এবং গ্রেফতার হয়েছে 2657। এই উপরোক্ত যে আমি 3 বছর বললাম, রাজ্যে পুলিশ যে সংখ্যক গাঁজা চারা ধ্বংস করেছে এবং যে সংখ্যক নেশামাক সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই। মোট 22-24-এ আমি মোট অঙ্কটা আমি বলছি, 1,54,658 গাঁজাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ এখানে 5,82,100 এবং ট্যাবলেট এখানে 25,62,751 মিলি, আর হিরোইন 34,971 গ্রাম। আর এখানে গাড়ি সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় 1,587 কোটি 47,41,762। 2024 সালে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাঁজা গাছ ও গাঁজার যে চারা ধ্বংস করেছে। বাজার মূল্য হিসাবে প্রায় নেশা সামগ্রী প্রায় 2 গুণের বেশি, 106% বলা যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে রাজ্যের বিভিন্ন দপ্তর, সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট,
ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস ডিপার্টমেন্ট যে ব্যবস্থা নিচ্ছেন খুব ভালো, এটা আরো করা হবে। একটা শুধু অনুরোধ করতে চাই, এই যে নেশামুক্তি কেন্দ্রের নামে কিছু সংস্থা সরকার থেকে এবং কেন্দ্রীয় সরকার থেকে তারা টাকা, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই নেশামুক্তি কেন্দ্রগুলো নমস্কার, কে বলছেন? ফান্ডগুলো হ্যাঁ বলুন। বলছিলাম ভাষণ তো খুব সুন্দরই ছিল, নেশামুক্ত ত্রিপুরা, ভারত মানে নেশামুক্ত ভারত, কিন্তু মধ্যের কাউন্টার থেকে কত টাকা কামাই হয়েছে, সরকার গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স পেয়েছে হিসাব দিকে দিল না, কিন্তু বাজারগত হলো ওইটা হিসাব দিল। কিন্তু যে হরমোন লিটার গুলাকে যে ব্যবস্থা আছে মধ্যে, এখান থেকে কত টাকা সরকার ট্যাক্স দিল, যদি ওই হরমোন লিটার গুলো যদি নিজের মতো যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে আমরা নেশামুক্ত অনেকটা কমে যাবে। কারণ একমাত্র মিজোরামে আছে, কোনো ইলেকট্রিক কাউন্টার নেই। তাদের গভর্নমেন্ট একটা ছিল, কোন সময় একটা গভর্নমেন্ট এসেছিল, তারা পুরোটাই ইলেকট্রিক কাউন্টার ক্লোজ করে দিবে। মানে তাদের ইলেকট্রিক থেকে কোনো ট্যাক্স দরকার নেই, কামের দরকার নেই, নেশা করার দরকার নেই, তারা পুরো সেক্টরটা ক্লোজ করে দিল। কোনো রাজস্ব যেটা করতে পারে যে হ্যাঁ ত্রিপুরাতে যতগুলো লাইসেন্স দিয়েছি সবগুলো বাকি, ইলেকট্রিক কাউন্টার সব ক্লোজ করে দিলে অনেকটা নেশামুক্ত হয়ে যাবে। তুমি গভর্নমেন্ট করবে না, ওটা যাবে ইনকাম, তারা ওই খারাপ হচ্ছেন, অমুক হচ্ছে, সুমুক হচ্ছেন, কিন্তু নেশার থেকে মিলাদের মধ্যে কত টাকা ইনকাম করছেন, তখন 5 পিসে 10 টাকা 20 টাকা করে এখন বাড়িয়ে দিল। এটার জন্য বলছেন না কে বাড়ালো, কি আসলে এর সাথে যুক্ত কে, এটা বললেন না। ওখান থেকে রোজগার কত হয় এটা হিসাব দিলেন না। ধরা হচ্ছে, এই করছে, সে করছে, এটা হিসাব দিলেন, কামাইটা হচ্ছে কত সেটাও দিলেন না। করেন নিজের থেকে এসব তো আসতে হবে না। আমি পাবলিকটা বোকানা খবর আছে, এরকম তো আমি সমস্ত কাউন্টার গেছি সরে আসবে, মানে একদম ত্রিপুরাতে কাউন্টার ক্লোজ করার দরকার, তাহলে নেশামুক্ত হয়ে যাবে। উনি তো ভারত বলছেন, ত্রিপুরা বলছেন, আর একটা কেন্দ্র নেশামুক্ত করে, একটা বিধানসভা কেন্দ্র বা উনি যে দাঁড়িয়েছে ওই কেন্দ্রটাই নেশামুক্ত করে দেখা পারেন। এটা যদি অব্যাহত থাকে, বেশিরভাগ তারা ইনকাম জেনারেট করতে পারে, এই জায়গার মধ্যেও অনেক ঘোটালা কিন্তু হচ্ছে, এটাও একটু হ্যান্ডি করে তাহলে ঠিকই বলেছেন। আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমরা ডিসিশন নিয়েছিলাম সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে নেশামুক্ত ত্রিপুরা আমরা নেশামুক্ত সেন্টার আমরা দিয়ে নেশন সেন্টার, এবং এর মধ্যে ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 198 কোটি টাকা প্রায় স্যাংশন হয়েছে। একটা বড় আমরা সিপাহীজলাতে ইসলামগঞ্জে নেশা মুক্ত কেন্দ্র সেখানে, তো সব দিকে আমরা চেষ্টা করছি। দ্বিতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী মল্লারী সাহারা। কাউন্সিলিং, নমস্কার, কে বলছেন? 133টি হাসপাতালের ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং। হ্যাঁ বলুন। আমি ভারত একটা মিশন ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে আমি বলছি, দেখুন মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাই, কারণ জানানোর পেছনে কারণ হচ্ছে কি, উনি যে কথাটা বলছেন একদম অন্তর থেকে বলছেন। তবে ওনাকে আমি কিছু আবার আপনার মাধ্যমে শোনাতে চাই, উনি কার আন্ডারে কাজ করছে। আপনারা জানেন এই ভারতবর্ষকে নির্মাণ করতে গিয়া, ভারতবর্ষকে বলিষ্ঠ করতে গিয়া, শক্তিশালী করতে গিয়া, জাতিকে শক্তিশালী করতে গিয়া প্রথম যে এই যে শাসক আমাদের ভারতবর্ষে রাজ করতেছে 3000 বছর যাবৎ, তাদের সঙ্গে বহুত লড়াই করছে। প্রথম লড়াই করছে মহাত্মা জ্যোতিবা ফুলে, অপমান হয়েছে, অপমান মানে সাংঘাতিক ধরনের অপমান হয়েছে। ওনার সহধর্মিনী যিনি জ্যোতিবা মাতা সাবিত্রীবাই ফুলে, এদের অত্যাচারের যে শিক্ষা, যিনি প্রথম শিক্ষিকা ছিলেন, শিক্ষা দিয়েছিলেন ভারতবর্ষের নারীকে,
অপমান হইতে হয়েছিল, গোবর পর্যন্ত ওনার উপরে ছিটকে দিয়েছিল মাতা সাবিত্রী বাইয়ের উপরে। ভারতবর্ষের মতন নির্মাণ করতে দেয়নি। আপনি জানেন সে নেতাজি সুভাষচন্দ্র বোসকে কি হালত করেছে এরা, গান্ধীজিকে কি হালত করেছে এই শাসক, তখনকার শাসক, আজকের শাসক, এরাই শাসক। বাবা সাহেবকে হত্যা করেছে এরা। হাজার হাজার অফিসার মানে ভারতবর্ষকে শক্তিশালী করতে গিয়ে, নিঃস্বার্থে শক্তিশালী করতে গিয়ে তাদের ট্রান্সফার হইতে হয়েছে। বহুত অফিসার হত্যা হয়েছে, পুলিশ অফিসার থেকে আরম্ভ করে বহুত কিছু, ত্রিপুরা রাজ্য সহ সারা ভারতবর্ষে এরকম পুলিশ অফিসার, এসপি র্যাঙ্কের অফিসাররা হত্যা হয়েছে। তো উনি বোধহয় মুখ্যমন্ত্রী সাহেব জানেন না যে উনি কার আন্ডারে কাজ করতেছেন, কোন শাসকের আন্ডারে কাজ করতেছেন। উনি সততা দিয়ে কথাটা বলছেন, কিন্তু উনি পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি আপনার মাধ্যমে, আশা করি কোটি কোটি লোকে জানতে, ওরা অত্যাচারী। যে শাসক ভারতবর্ষে ভারত নির্মাণ করার লেগে, শক্তিশালী নির্মাণ করার লেগে তারা দিব না। তারা তখনই তাদের যখন ভারতবর্ষ হিন্দুস্তান হবে এবং তারা হিন্দু নিয়মাবলীর মাধ্যমে, গীতা গ্রন্থ শাস্ত্রের মাধ্যমে রাষ্ট্র চালাবে, তাদের হুকুম শুনবে সমস্ত ভারতবাসী, মূল নিবাসী, তখনই তারা শক্তিশালী, তাদের শক্তিশালী ভারত করবে। আমাদের ভারতকে আমাদের শক্তিশালী ভারত করতে দেবে না। যারা নেশা বিক্রি করতেছে তারা বেরোজগারি, যারা নেশা খায় তারা বেরোজগারি, তারা কাজে লাগায় না। আজকে দেখুন, যদি 5,000 টাকা কোন সরকারি কর্মচারী হয়, সে নেশা করবে না, নেশা কারবারি করবে না। আপনাকে আমি দেখে লিখে দিতে পারি না, কারণ সে জানে আমি একটা সরকারি কাজ পেয়েছি 5,000 টাকা বেতনের। তাদের নেশা কারবারিটা কেনা করাইতেছে, শাসক করাইতেছে। এবং মুখ্যমন্ত্রী কি করবে? শাসক বন্ধ করতে পারবে নেশা? যারা নেশা বানায়, যারা নেশা বিক্রি করে, যারা গাঁজা চাষ করে, যারা বড় বড় নেশা, মারাত্মক নেশা, যেটা হিরোইন নেশা, এগুলি বন্ধ করতে পারবে? ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আছে ক্ষমতা। যতক্ষণ RSS না চায়, বিদেশি শক্তি এখানে গ্রাস করে রাখছে ভারতবর্ষকে। বোঝার দরকার আমাদের ছেলেমেয়েকে বিপদে পরিচালনা করতেছে। কি বলে জানি না, খুব ভয়ানক পরিস্থিতিতে পরিচালনা করতেছে এরা অতি কৌশলে। কোটি কোটি লোক এরা খাওয়াইতেছে সাধু সন্ন্যাসী, শুধু হিন্দু প্রচার, তাদের শক্তি বাড়ানোর জন্য। 2 পয়সা না ভারতবর্ষে কোটি কোটি বেকার সাধু সন্ন্যাসী বেকার। আর আমাদের ঘরে যে ছেলে পেয়ে যুবক যুবতীরা বেকার, তারা কিভাবে চলে, কিভাবে কি করবো? তাহলে এরাই তো চাইতেছে নেশা হোক, গাঁজা চাষ হোক, সিরিজ হোক, হিরোইন হোক, যত ধরনের অপরাধমূলক কাজ আছে ওরা করতে চাইবে। এইটাই হলো আর্যদের পলিসি। মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন। ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার এবং DCPP ICTC এবং একটি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং নমস্কার, কে বলছেন? সেন্টার হেল্প কাজ করছে। কেন্দ্রীয় সরকারের কুমার থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। জনগণের কথা বলছেন বিধানসভায়, কিন্তু সবকিছু জানে না। ইতিমধ্যে যে শীতকালীন বিধানসভা হয়েছে, অনেকে দেখছি আলাপ আলোচনা করছে যে বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে। কিছু কিছু জানে, সবকিছু জানা সম্ভব নয়, কারণ কর্মব্যস্ত থাকে ম্যাক্সিমাম লোকই। আমি বলবো, দেখুন, এক্সাইজ ডিপার্টমেন্ট কারা তো জানি না। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে নেশামুক্ত। আমি আপনাদের মাধ্যমে আবার রিপিট করছি, আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে বলবো যে নেশা কিন্তু নেশাই হয়, বৈধ অবৈধ। তো উনি যেন বই একটা বাক্য লাগান ফুরবে অবৈধ নেশা বলার জন্য। কারণ অনেকে দেখেছিলাম বিলাসী মদের কাউন্টার খুব কম ছিল। তারপর সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যে জাতীয় সড়কের 500 মিটারের মধ্যে কোনো ফরেন লিকার কাউন্টার থাকবে না। আমাদের মার্কেটে 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটার না এরকম হবে, এখন 4টা কাউন্টার আছে। আর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ঘটনা করে দিয়েছি, হয়ে গেছে। যাই হোক, এটা সুপ্রিম কোর্টে তো পারমিশন দিয়েছে, আমি জানি না, কিন্তু কাউন্টার অ্যাভেলেবল হচ্ছে। তো অবৈধ
অবৈধ নেশা খেলে নেশা হয়, আর বৈধ কাউন্টার থেকে মদ খেয়ে লিভার নষ্ট করলে কি নেশা হয় না? গুজরাট, বিহার, মিজোরাম এসব রাজ্যে যদি হোটেল মদের লাইসেন্স বন্ধ করতে পারে, ত্রিপুরা রাজ্য আর দিল্লি এরই তো ডাবল ইঞ্জিন, মিজোরাম ডাবল ইঞ্জিন, গুজরাট ডাবল ইঞ্জিন, হ্যাঁ, বিহারে ডাবল ইঞ্জিন, পারবে না কেন? তারপর বলবো দেখুন ওই যে নেশা ধরা হচ্ছে বিভিন্ন গাঁজা, কুইন্টালে কুইন্টালে গাঁজা, দেখবেন 5 কেজি গাঁজা পেলে পুলিশ বিভাগে ওনাদের যে সামাজিক মাধ্যম ছড়িয়ে দিবে 2 জনকে নিয়ে, কনস্টেবল হোক, যাই হোক। কিন্তু এগুলো দেশ কোথায় করা হয়? আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে বলবো, অবশ্যই ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের সামনে এগুলি জ্বালানো হয়, কিন্তু একটা ভিডিও দেখতে পাই না, আপনাদেরকে হয়তো ডাকে না, ডাকলে হয়তো দেখতাম, নাহলে ওনাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে পুলিশ ডিস্ট্রিক্টের সামাজিক মাধ্যম ফেসবুক টুইটারে আছে, হ্যাঁ, দেখাচ্ছে না। তারপরে দেখবেন যদি মানে বৈধ কাউন্টার থেকে কোনো বোতল মদ নিয়ে যায়, ধরছে, বাহ, ঢালা ঘরে ওনারা করতে করছে, এগুলো কোথায় ডিস্ট্রয় করছে, ধ্বংস কোথায় করছে? স্টেটের অর্ডার ছাড়া কিন্তু ধ্বংস করতে পারে না, মাঝখানে একজন থাকতে পারে না। তারপর কোটি কোটি টাকা দেখবেন ধরার সময় দেখবেন ঢালা ঘরে, আপনাদের মিডিয়া থেকে ওনারা বেশি মজা করে পুলিশ বিভাগে, কিন্তু এগুলি ধ্বংস করার সময় কে থাকে ম্যাজিস্ট্রেট, কে থাকে মানে পুলিশে তো আর বিচারক না, বিচারকের নির্দেশরা তো ওনারা ধ্বংস করতে পারে না। এগুলি তো ভুবনে বাজার হয় না, আমার তো সন্দেহ লাগছে। আর উনি বলছেন মানে যা বলছেন কি বলবো, নেশা মুক্তি কেন্দ্র, নেশা যদি না থাকে নেশা মুক্তি কেন্দ্র খোলা আপনার উদ্দেশ্য। আজকে দেখলাম বিধানসভায় সঠিক মানে ওনার নামটা মনে জনজাতি একজন বিধায়ক বলেছিলেন যে ওনার এলাকায় সম্ভবত আশেপাশে এলাকায় বছর দেখেছিলাম আপনাদের লাইন, বলেছিলেন যে এদিকে কিছু স্টুডেন্ট এবং যুবক ছেলে মেয়েরা নেশা আসক্ত হয়ে গেছে, এখানটা যদি আউটপোস্ট খুলে তাহলে নেশা মুক্ত হতে পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না, এরকম কোন চিন্তাধারা নেই, হ্যাঁ, একটা আউটপোস্ট খুলতে আর কত লাগে, উনি তো স্বাস্থ্য দপ্তরের আছে, কি বলবো, স্বাস্থ্য শিক্ষা সব নিয়ে বসে আছে। তো উনি যখন বললেন জনজাতি এলাকা, এটা তো আরেকবার দেখছিলাম বিধায়ক ওনাদেরকে দৌড়াচ্ছে, ওই ছেলে মেয়েদেরকে নেশা মানে অবৈধ নেশা করছে, তার চলো আজকে যে লাইভে বললেন আপনাদের বিধানসভা, আমাদের বিধানসভায় চিন্তাধারা নাই কেন বলছে না, উনি যদি লিখিত দেন তাহলে চিন্তাধারা করা হবে। হ্যাঁ, আমি বলবো আপনাদের মাধ্যমে যে নেশা মুক্তি কেন্দ্র দরকার নাই, নেশা বন্ধ করুন। স্বাস্থ্য দপ্তরকে বলুন কঠোর হচ্ছে, নেশা কিন্তু শুধু কাজ করছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক যুব সম্প্রদায়ের মধ্যে এইচআইভি এবং এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর রাজ্যস্তরীয় কুইজ কম্পিটিশন, ব্যান্ড মিউজিক কম্পিটিশন এবং রেড রান নামক ম্যারাথন এর আয়োজন করা হয় আমাদের রাজ্যে। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী 2021 সালে রাজ্যে সর্বমোট 7,707 জন এইচআইভি আক্রান্ত রোগী ছিল। 2022 সালে মোট 8,943 জন এইচআইভি আক্রান্ত রোগী ছিল এবং 2023 সালে রাজ্যে মোট 10,126 এখানে 1,126 এইচআইভি আক্রান্ত রোগী ছিল। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন আমি লে করে 10,126 কত হয় 10,000 ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী 2021 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 1.12 এককভাবে মানে প্রতি 1 লক্ষ অসংক্রমিত লোকের মধ্যে। এককভাবে একইভাবে 2022 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 0.99 এবং 2023 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 1.08। এইডস রিলেটেড মৃত্যুর
সংখ্যা এখানে আমি প্লে করে দেবো, আপনারা দেখে নেবেন অনেক লম্বা লিস্ট। এখানে উল্লেখিত যে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আওতায় সুইসাইডাল হেল্পলাইন চালু করা হয়েছে, যার মাধ্যমে নেশা যারা করছেন নেশাসক্তদের সচেতন করার নিয়মিত প্রয়াস করা হয়েছে। এছাড়াও TEME মানুষ হেল্পলাইন এখানে রাজ্যে চালু করা হয়েছে, তার জাতীয় দপ্তরি ড্রাগ এডিকশন হেল্পলাইন এখানে আছে। রাজ্যের শিক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, পঞ্চায়েত দপ্তর, নগরায়ণ দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, পরিবহন দপ্তর, শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি নানা দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে নেশা বিরোধী বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করে থাকে। এই প্রচারাভিযানে যে সাধারণ মানুষকে যুক্ত করা হচ্ছে, এইভাবে মাদক ব্যবহারের প্রবণতা হ্রাস করার চেষ্টা করা হচ্ছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে। ফলে রাজ্যের মানুষ শান্তি পরিবেশে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিপালন করে আসছে। ধন্যবাদ। আমাদের রাজ্যের যুবক যুবতী ছাত্র আমার মনে হয় না খুব একটা গাঁজা কনজিউম করে। That doesn't make good mislead me that I'm talking in favor of gaja plantation, not that. Fact of the matter is, gaja is a parallel economy that is running in the state. A নেশায় ওই যে ফিগারটা 10,000 সামথিং বললেন, these are not by ways of consuming gaja. গাঁজা খুব কম হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ড্রাগস প্রবেশ করতে যাচ্ছে ড্রাগের সঙ্গে কারা কারা এই ইয়াবা বলুন, হেরোইন বলুন, আরো যে সাবস্টেন্স গুলো আপনার প্যান্ট সাবস্টেন্স গুলো বলছেন, সেগুলো প্রবেশ করছে ভিতরে আবার পলিটিক্যাল করবেন না, খুব কষ্ট হয়। খবরের কাগজে গত পঞ্চায়েত নির্বাচনে দেখলাম 2-3 প্রার্থী বিজেপি তারা পুলিশ তাদেরকে অ্যাটাক করেছে, আটক করেছে with pen substance, with pencils. মাননীয় মুখ্যমন্ত্রী জানেন who are linked with this business. It is not that you are not informed. Your police is very informed and you two are very informed. But there is no action. Please, তোমার যত শিক্ষার মন্ত্রী বানাই করবো প্লিজ। এত সরল স্বীকারোক্তির জন্য যে রাজ্যের ভয়াবহ চিত্র করতে চেষ্টা করে বলেছে। আমি কোন নেমিংয়ের জন্য অর্থাৎ এজন্যই বলছি, আমি একমত মাননীয় মুখ্য সচেতক মহোদয়ের সাথে। আমাদের যৌবন যাতে তার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এটা আমাদের সবাই করতে, এটা ট্রেজারি বা প্রতিষ্ঠান প্রশ্ন হয়। এখন কোন সমাজে বা ব্যক্তি এই যে ডেলিগ্রেশন যে হয় কি কারণে? এটা শুধু হঠাৎ করে কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, হঠাৎ করে কেউ নেশা সামগ্রীর পাচারে হাত পাকান,
পেছনে আরো অনেক সোশ্যাল ফ্যাক্টর আছে। তো এটা যে ছবি তিনি দিয়েছেন, এটা একটা ভয়াবহ চিত্র ব্যাগের। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে তথ্যগুলো দিয়েছেন তার বেশিরভাগই হলো কিউ। একটা কথা আছে, প্রিভেনশন বেটার দেন কিউ। এই প্রিভেনশন করতে গেলে পরে তার প্রিভেন্টিভ মেজার্স এখন নেশামুক্ত কেন্দ্র নাটক উন্নীত হলো এক ধরনের কিউরের জন্য হচ্ছে। সম্ভবত 34 সেশনে মাননীয় মুখ্যমন্ত্রী আমার প্রশ্ন ছিল, তিনি উত্তর দিয়েছেন। সে উত্তরে লিখিত হবে যে কটা দিনের প্রশ্ন করেছিলাম, সেই কটা দিনে প্রতিদিন ত্রিপুরার যে পুলিশ 29,000-এর বেশি গাঁজা গাছ নষ্ট বা কেটে দিতে ব্যস্ত থাকতে হয়েছে প্রতিদিন। পুলিশের কি শুধু গাঁজা গাছ কাটাই তার কাজ? হ্যাঁ, কাটতে হোক, ধরতে হোক। তাহলে কেন এই ডেলিব্রেশনটা হচ্ছে? বিকজ এই যৌবন তার বেড়ে ওঠার সময়তে তাকে গ্রুম করার জন্য তার ভেতরে যে ম্যানিফেস্টেশন আনা দরকার, তার চরিত্র গঠনে, তার ভবিষ্যৎ চিন্তা অগ্রত তৈরি করাতে, এই জন্য ভালো শিক্ষার পরিবেশ, কাজ পাওয়ার পরিবেশ আপনারা হয়তো না করবেন, কিন্তু এগুলো ব্যাহত হচ্ছে, কাজ করছে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি উত্তর দিতে হবে, এক্ষুনি বেতনের কথা বলছি, সময় লাগবে। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থেকে খুব লম্বা করবো না, আমার এমনিতেই গলা খারাপ, ডাক্তাররা কম কথা বলতে বলেছে, বলবো যে এগুলো থেকে যাতে আমাদের যৌবন যাতে নষ্ট না হয়, জন্য তার এই অঙ্কিরে পা দেওয়ার আগে সেই যৌবনকে নিশ্চয়ই সরকারের কাছেও ফেডারেলের কাছেও বলছেন, আমি নিশ্চিত আমাদেরকেও বলছেন আপনার কথা তুলুন। তো এই জন্যই বলছি আপনি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ। কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি, কালচার, নেচার, ট্র্যাডিশন, এটাকে চেঞ্জ করছে না। Whether government would review this, এটা আমরা যেটা বলবো বা আমি যেটা বলবো তার প্রশ্ন না। যেমন ত্রিপুরার যে স্টেট অ্যানিমেল হাতি, কেন ত্রিপুরাতে হাতি, এই আসামে গন্ডার, ঠিক তেমনি এরকম স্টেট অ্যানিমেল ন্যাশনাল স্টেটের আছে হিমালয়ান স্টেট, সেখানে হিমালয়ের ছবি, বরফের ছবি, সাউদার্ন স্টেট, নারিকেল গাছ, সমুদ্র, কাজে এরকম আমি বলবো যে এটা রিভিউ গভর্নমেন্ট রেজিডেন্স করবে কিনা, যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকম ভাবে জানা যায়। আমি আপনার মাধ্যমে রেজিডেন্সের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সাহেব, আমি ধন্যবাদ বিষয়টা নিয়ে আলোচনা দেখেছেন। আমি নিউজ পেপারও দেখেছি, আপনার বক্তব্য আমি দেখেছি। দেখুন, আপনারা এত বছর ধরে স্টেট অ্যানিমেল কিন্তু ছিল না, মানে আপনারা কিন্তু করেন। তাই আমরা কিন্তু স্টেট অ্যানিমেলটা আমরা করি, এবং এই স্টেট অ্যানিমেল নিয়ে আমরা বহু জনের কাছে, ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট, ইভেন আমাদের মিউজিক করে খুব ভালো ভালো যারা স্বনামধন্য ব্যক্তি, তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের নমস্কার, কে বলছে? ভালো হবে বিভিন্ন, আপনি যেটা বললেন কিন্তু ছিল। বলছি আমাদের ব্যাপারে তো কেউই কিছু বলে না, একমাত্র আমাদের ৬,০০০ জনপ্রিয় এমএলএ এসপি তাই ভ্রমণই বলে। আর সিপিএমএস থেকে ওরা তো বিরোধী দল, প্রধান বিরোধী দল, ওরাও আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে কিছু বলে না। চিকেন চৌধুরী, উনি তো বিরোধী দলের নেতা, উনি তো বলে সবার আগে বলবে, কিন্তু উনি কিছু বলেন।
রাজ্য সরকার আমাদের ব্যাপারে কি করছে এখন জানি না, কিন্তু আমরা আগামী দিনে অল্প কিছুদিনের ভিতরে যদি আমাদের কিছু না করে তাহলে আমরা আগামী দিনে বিরুদ্ধ আন্দোলনে যাব। আপনারা দেখেছেন আমরা জানুয়ারি গণঅবস্থান করেছিলাম 3 ঘন্টা। আমরা 3 ঘন্টা না, আমরা যত ঘন্টা লাগুক আমরা রাস্তা নামবো। বড় ধরনের বিরুদ্ধ আন্দোলনে আমার হচ্ছে আগামী কিছুদিনের ভিতরে যদি আমাদের নিয়মিত আন্দোলন। যেটা বলতে কিন্তু ছিল পরবর্তী সময়ে বোধহয় কয়েক মাস সময় আমাদের ক্যাবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি এক একবার সেখানে আপনার স্ক্রিনের মধ্যে দেখিয়ে শেষ পর্যন্ত এটাই ভীষণ হলো কি হলো ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরা আনারস দিলেন, দেখা গেল যদি এটা অ্যাম্পেন যদি আপনি সিল দিন তাহলে কিন্তু এটা উঠে আসে না, মানে এটা মনে হয় যে এটা হাতি নাকি এটা বোঝা যাচ্ছে না। তো এই বিস্তর আলোচনার পরে শেষ পর্যন্ত ঠিক হলো পুরো ত্রিপুরাকেই দিয়ে এখানে সব থাকবে। তো সেই কারণে এটা কিন্তু এরকম না ক্যাবিনেটের ডিসিশনের পরে আমি কেন না, এটা কিন্তু গভর্নর সাহেবের নেতাকে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি, সেখান থেকে যখন বিশ্বস্ত হবে সেটা হচ্ছে এটা একটা বড় যদিও বিশাল যদি হয় সেখানে এটা দেখা যাবে, কিন্তু এরকম ছোট যদি তাহলে এইসব আমরা এই পর্যায়ে তো প্যারিসে হয়ে গেছিলাম, আমরা রুদ্র সাগরে গিয়েছিলাম, বিভিন্ন ভাবে রাখার পরে দেখা যায় মানে জিনিসটা খুব কি হয় খুব হেভি হয়ে যাচ্ছে আর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তারপরে আমরা একটা ডিসিশন তবেই পাচ্ছি। দৈনিক সংবাদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত মাটিয়া সংস্কৃতির সামনে অসহায় নাগরিক শীর্ষক সংবাদ সম্পর্কে আমি গত শুক্রবারে কিন্তু ঠিক আছে দৈনিক সংবাদ এনেছেন, আজকে গত শুক্রবারে কিন্তু সন্ধান পত্রিকায় না বলছি কথা বলুন, আমি দুটোকে ক্লাব করি আজকে এনেছি সন্ধান পত্রিকা বা দৈনিক সংবাদ, ঠিক আছে। এখন আমি স্বরাষ্ট্র ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি, যদি তিনি ইফ পসিবল দিতে পারেন তাহলে দিবেন, আর যদি দিতে পারেন তারিখটা জানাবেন। এখানে যৌথভাবে মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকার এবং বিধায়ক শ্রী রামদাস মহোদয় যে এখানে রেফারেন্স লেখা হয়েছে যে গত 8ই জানুয়ারি 2025 ইংরেজি সন্ধান পত্রিকায় প্রথম পাতা মাফিয়া দৌড়াতে দোকান করতে পারছে না ব্যবসায়ী, প্রকাশিত সংবাদ। আপনি বলেন যে দৈনিক সংবাদ বলতে এখানে স্থানীয় সন্ধান পত্রিকায় বিগত 8/1/2025 ইংরেজি মাফিয়া দৌড়াতে দোকান করতে পারছে না ব্যবসায়ী, এই শীর্ষক সংবাদ প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে বিগত 7/1/2025 ইংরেজি তারিখে আগরতলা পরমদুতি নগর নিবাসী উত্তম বণিক উনার স্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ব আগরতলা থানায় উঠছে এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কর্তৃক তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বলে উনি ওখানে বলেন এবং তাই উনি দোকান খোলার ব্যাপারে পুলিশি নিরাপত্তার আবেদন পেশ করে। শ্রী উত্তম বণিক জানায় যে স্থানীয় একটি পত্রিকার বিজ্ঞাপন দেখে শান্তি পালাস্থিত জৈনক শ্রী জয়দেব দাস পিতা বিজয় দাসের কাছ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে 155.20 বর্গফুট পরিমাপে ওই দোকানটি সে ক্রয় করে। শ্রী উত্তম বণিক জানায় যে দোকানটি বিক্রয় করার পর শ্রী জয়দেব দাস একবারও ওই দোকান পরিদর্শনে আসে এবং শ্রী উত্তম বণিকের বয়ানটি পূর্ব থানা GDNT নাম্বার 26 7/1/25 উল্লেখ আছে এবং এই GDNT গুলো তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ওই একই দিনে শ্রী উত্তম বণিক কোনো FIR দাখিল করতে চান, তিনি শুধুমাত্র ওই দোকানটি খোলার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন এবং ওনার বয়ান মোতাবেক সাব ইন্সপেক্টর সৈকত
দখলতে দোকানগুলোটি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা। কিন্তু এ বিষয়ে দেখা যায় শ্রীবনি থানায় আসার পূর্বে সাংবাদিক ডেকে তাদের সামনে কয়েকজন শ্রমিকদের দিয়ে উনার দোকানঘরের তালা ভাঙার জন্য আদেশ করে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে শ্রমিকরা তালা ভেঙে দোকানগুলোকে খুলে ফেলে এবং দেখা যায় অনেক স্থানীয় লোক ঘটনাস্থলে জড়ো হয়। পূর্ব আগরতলা থানা পুলিশ যতটুকু সম্ভব উপস্থিত জনতার সাথে কথা বলে ওই জায়গার নিরাপত্তা নিশ্চিত করে। শ্রীবনি ক্লাব শ্রীবনি আমরা শিখছি প্রতিনিয়ত আপনাদের থেকে, আমরা শিক্ষা করি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন এই হাউসে আমরা সেটা শুনেছি, অত্যন্ত খুশি যে এই ধরনের বিষয় পদক্ষেপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিচ্ছে আমাদের জ্ঞাতার্থে, আমাদের জানার জন্য। কারণ নেশা আপনারা শুনলেন বিধানসভার বিভিন্ন বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করেছেন তাদের বক্তব্য। তার সঙ্গে এ রাজ্যের মানুষের কথা বিধানসভায় হয় এবং আপনি মূল্যায়ন করুন বিধানসভায় আপনার কথা কিভাবে হয়েছে, কিভাবে আলোচনায় উঠে এসছে আপনার চারপাশের আপনার রাজ্যের কথা। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।